আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টার পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি মাইনর পেপার অথবা ডিএসসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার তোমাদের বেঙ্গলি মাইনর 2 বা ডিএসসি 2 পেপার, তোমাদের সমস্ত ধরনের প্রশ্নের সাজেশন আমি উপস্থাপন করব। তোমাদের এখানে মাইনর এবং ডিএসসি পেপারের কোড দেওয়া রয়েছে। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ছোট গল্প পরিচয় ও বাংলা ছোট গল্প। তোমাদের পরীক্ষায় 3 মার্কস, 6 মার্কস এবং 12 মার্কস অর্থাৎ 3, 6 এবং 12 মার্কের প্রশ্ন হয়। সেই প্রশ্নের সাজেশন 2025 তোমাদের সামনে উপস্থাপন করব। সিলেবাস অনুযায়ী আমাদের নোটস রেডি আছে। 250 টাকা পেমেন্ট করতে হবে, কমপ্লিট নোটস পেয়ে যাবে। যে প্রশ্নের সাজেশনের যে প্রশ্নগুলো দেখবে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা সমস্ত ধরনের প্রশ্নের উত্তর অতি সহজেই করতে পারবে। তাই দেরি না করে আজই নিজেরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এরপরে চলো দেখে নিই তোমাদের সাজেশনে কি কি প্রশ্ন রয়েছে। তোমরা এই সাজেশনটি নির্দ্বিধায় ফলো করতে পারো, পরীক্ষায় তোমরা হুবহু কমন পাবে। দেখো, 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন, ছোট গল্পের সংজ্ঞা সহ উদাহরণ দাও, এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর, ছোট গল্পের সূচনা সমাপ্তির বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো, অথবা ছোট গল্পের সূচনা সমাপ্তি কেমন হওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, একটি সার্থক ছোট গল্প সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বড় গল্পের সংজ্ঞা সহ উদাহরণ দাও, বড় গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, অনুগল্পের সংজ্ঞা সহ উদাহরণ দাও, অনুগল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে 2 নম্বর অধ্যায় তোমাদের যেগুলো পড়তে হবে, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরু চরিত প্রথম গল্প। এখান থেকে আমি একটা প্রশ্নই রেখেছি, কারণ এই গল্পটি অতটা গুরুত্বপূর্ণ নয়। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরু চরিত গল্পের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। তারপরে ক্ষয়ে রয়েছে রবীন্দ্রনাথের শাস্তি গল্প থেকে তোমাদের প্রশ্ন। প্রত্যেকটি গল্প আলাদা আলাদা করে প্রশ্ন দেওয়া রয়েছে। শাস্তি গল্প থেকে 1 নম্বর প্রশ্ন, শাস্তি গল্প অবলম্বনে রবীন্দ্রনাথের সমাজ ভাবনা ও প্রকৃতি চেতনার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পের চন্দরা চরিত্রটি বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, শাস্তি গল্প অবলম্বনে ছিদাম চরিত্রটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 5 নম্বর প্রশ্ন, শাস্তি গল্পের গঠন বিন্যাস কেমন ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত এই গল্প থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, জীবিত ও মৃত গল্প অবলম্বনে কাদম্বিনীর অস্তিত্বের সংকট কিভাবে গুরুত্ব পেয়েছে গল্প অবলম্বনে আলোচনা করো, অথবা কাদম্বিনীকে শোচনীয় পরিণতিতে পারিবারিক ও সামাজিক অবস্থা কতটা দায়ী ছিল আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা প্রশ্ন রয়েছে, দেখে নিতে পারো। তারপরে 2 নম্বর প্রশ্ন, জীবিত ও মৃত গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, ও গো আমি মরি নাই, বক্তাকে কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই সমস্ত প্রশ্ন 3 অথবা 6 মার্ক হিসাবে আসতে পারে। তারপর 4 নম্বর প্রশ্ন, জীবিত ও মৃত গল্প অবলম্বনে সারদা শঙ্কর চরিত্রটি বিশ্লেষণ করো। কাদম্বিনীর পরিণতির জন্য সারদা শঙ্কর কতখানি দায়ী ছিলেন। এরপরে, বিধবার সমস্ত রুদ্ধ প্রীতি এই ছেলেটির প্রতি সিঞ্চন করিয়াই একদিন শ্রাবণের রাতে কাদম্বিনীর অকস্মাৎ মৃত্যু হইল। বিধবার পরিচয় দাও, এই ছেলেটি বলতে কার কথা বলা হয়েছে। মৃত্যুর পর শ্মশান ঘাটের ঘটনাটি বিবৃত করো। এই প্রশ্নটি 3 মার্ক অথবা 6 মার্ক হিসাবে আসতে পারে, তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিধু ও বনমালী রাম নাম জপিতে কাঁদিতে লাগিল, কোন গল্প থেকে গৃহীত হয়েছে, তারা কেন ভয় পেয়েছিল তা গল্প অবলম্বনে বা অনুসরণে লেখো। এবার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প রসময়ের রসিকতা থেকে 1 নম্বর প্রশ্ন, রসময়ের রসিকতা গল্পে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কৌতুক রসের মোড়কে সমাজের বিদ্রুপ করেছেন, সমালোচকের এই মন্তব্যটির পর্যালোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রসময়ের রসিকতা গল্পের বিষয়বস্তু আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রসময়ের রসিকতা গল্পের কৌতুক রস বা হাস্যরসের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, রসময়ের রসিকতা গল্প অবলম্বনে রসময়ী, ক্ষেত্রমোহন ও বিনোদিনী চরিত্র 3টি বিশ্লেষণ করো। এবার দেবী গল্প থেকে তোমাদের প্রশ্ন। দেবী গল্প থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, দেবী গল্পে মানুষ অন্ধ কুসংস্কার কিভাবে ট্র্যাজিক পরিণতির সৃষ্টি করেছে তা
গল্প অবলম্বনে আলোচনা করো, অথবা অলৌকিক ধর্মবিশ্বাসের সূত্র ধরে জীবনে যে কত বড় ট্র্যাজেডি হতে পারে দেবী গল্পে তারই প্রকাশ আলোচনা করো। আরও অথবা প্রশ্ন রয়েছে, তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন দেখো, দেবী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, মা জগন্ময়ী কৃপা করে ছোট বৌমার মূর্তিতে আমার গৃহে স্বয়ং অবতীর্ণা হয়েছেন, এই উক্তিটি কার? বক্তা কেমন করে এই বিশ্বাসে পৌঁছেছিলেন? অথবা ছোট মা কাকে বলা হয়েছে? বিশ্বাসের ফলে ছোট বৌমার জীবনে কি পরিণতি ঘটেছিল? এরপরে 4 নম্বর প্রশ্ন, আমিও দেবতা, আমিও স্বয়ং মহেশ্বর, কে একথা বলেছে? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে? এই কথাটির মধ্যে বক্তার কি যুক্তি ছিল? 5 নম্বর প্রশ্ন, ও দেবী কোথায়? ও ডাইনি, দেবী কখনো ছেলে খায়, উক্তিটি কার? কি প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? অথবা ও দেবী কোথায়, ডাইনি, দেবী কখনো ছেলে খায়, উক্তিটি কার? কি প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? উক্তিটির মধ্য দিয়ে কোন সত্যতা আছে? এরপরের প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্প থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্পের বিষয়বস্তু বা ভাববস্তু বা সারসংক্ষেপ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পে অবলা মনে খেন্তি চরিত্রটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্প অবলম্বনে সমাজ বাস্তবতার পরিচয় দাও। এরপরে মেঘমল্লার থেকে প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার গল্পটির বিষয়বস্তু আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এরপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প থেকে তোমাদের প্রশ্ন, তারিণী মাঝি আদিম জীবন পিপাসার সাথে প্রতিদ্বন্দ্বিতায় দাম্পত্য প্রেম পরাজিত, উক্তিটি তারিণী মাঝি গল্প অবলম্বনে আলোচনা করো। অথবা অস্তিত্ববাদী দৃষ্টিকোণ থেকে তারিণী মাঝি গল্প অবলম্বনে উপস্থাপন করো। 2 নম্বর প্রশ্ন, তারিণী মাঝি গল্পটি আসলে অন্তজ শ্রেণীর শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের গল্প আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, তারিণী মাঝি গল্প অবলম্বনে তারিণী মাঝি চরিত্রটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, তারিণী মাঝি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 4 নম্বর প্রশ্ন, তারিণী মাঝি গল্পের শিল্প সার্থকতা বিচার করো। 6 নম্বর প্রশ্ন, তারিণী মাঝি গল্পের লোকায়ত সমাজের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা তারিণী মাঝি গল্প অবলম্বনে লোক সমাজের চিত্র বিশ্লেষণ করো। কালাপাহাড় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখায় এই গল্প থেকে এবার প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, 250 টাকা পেমেন্ট করতে হবে, একদম কমপ্লিট। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নেই, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, ভীষণভাবে উপকৃত হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কেউ দামাদামি করবে না। আর আমাদের এখানে পেমেন্ট করলে তুমি নোটস পাবে না এমন হবে না, তবে সবসময় অরিজিনাল পেমেন্ট করবে। অনেকে ডুপ্লিকেট পেমেন্টের রিসিপ্ট পাঠাও, সেটা করবে না। এডিট করে তোমরা আমাদের সঙ্গে চালাকি করার চেষ্টা করো, কারণ আমরা সবসময় পেমেন্ট চেক করি তারপরে নোটস দিই। তুমি যদি চালাকি করো তাহলে তুমি কিন্তু নোটস পাবে না। তাই অকারণে শুধু তোমরা এডিট করে আমাদের সময় লস করবে না, নিজেদের সময়ও লস করবে না, কারণ এটা আমাদের প্রচুর খরচ করে এবং পরিশ্রম করে এই নোটসগুলো তৈরি করা হয়। তাই তোমরা কখনোই আমাদের ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। তাই তোমরা যদি চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমাদের ভয়ের কোনো কারণ নেই যে তোমরা পেমেন্ট করবে নোটস পাবে না, এমন হবে না। অবশ্যই পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবে এবং ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। তোমাদের সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তবে আমাদের ফিক্সড প্রাইস, কোনো দামাদামি হয় না, 250 টাকা। তুমি যে পেপারই নাও না কেন, যে বিষয় নাও না কেন, একটি পেপারের জন্য 250 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। কালাপাহাড় গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর প্রশ্ন, কালাপাহাড় গল্পে মানুষ এবং মানবতার প্রাণীর মধ্যে যে সম্পর্কের চিত্রিত হয়েছে তা বিশ্লেষণ করো। অথবা কালাপাহাড় গল্পের রংলাল ও কালাপাহাড়ের সম্পর্ক বিচার করো। 3 নম্বর প্রশ্ন, কালাপাহাড় গল্পে গরুর হাটের বর্ণনা রয়েছে তা সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, এই কারণে গরুর ওপরেও তাহার প্রচণ্ড শখ, কার লেখা কোন রচনার অংশ, এখানে কার কথা বলা হয়েছে, কোন কারণে তার গরুর উপর শখ, এই শখের কিরূপ বর্ণনা করেছেন রচনাকার। 5 নম্বর প্রশ্ন, অবশেষে রংলালের জিদি বজায় থাকিল, রংলালের জিদটি কি, তার এই জেদের কারণ কি ছিল। 6 নম্বর প্রশ্ন,
রংলাল ওই মহিষ দুইটা কিনিয়া ফেরিল। এখানে কোন মহিষ দুটির কথা বলা হয়েছে? কত দাম দিয়ে এই মহিষ দুটি কিনেছিল? 7 নম্বর প্রশ্ন, দেখিয়া শুনিয়া যশোদার মুখ আরো ভারী হইয়া উঠিল। যশোদাকে তার মুখ আরো ভারী হইয়া ওঠার কারণ কি? তার প্রতিক্রিয়া ব্যক্ত করো। 8 নম্বর প্রশ্ন, কালাপাহাড় কিন্তু তাহাকে দেখিবা মাত্র ক্রুদ্ধ হইয়া উঠিল। কালাপাহাড়কে সে কাকে দেখে ক্রুদ্ধ হয়? তাকে নিয়ে আসার কারণ কি? এরপরে 6 নম্বর, মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার এই গল্প থেকে তোমাদের প্রশ্ন। দেখো, টিচার গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচারদের যে ভয়াবহ দুরবস্থার চিত্র বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। তারপর টিচার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এখানে নেই কিন্তু রয়েছে, পিডিএফ কপিতে অ্যান্সার রয়েছে। তারপরে দেখো, বনফুলের বা বলাইচাঁদ মুখোপাধ্যায় নিম গাছ ও তাজমহল। আগে নিম গাছ থেকে প্রশ্ন। বনফুলের নিম গাছ গদ্য কবিতা থেকে ছোট গল্পে কিভাবে উত্তীর্ণ হয়েছে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, নিম গাছ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, রাধার পরে খাওয়া, খাওয়ার পরে রাধা কার লেখা কোন রচনার অংশ? অংশটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে আরও অথবা প্রশ্ন রয়েছে, দেখে নাও। তারপরে অনুগল্প হিসাবে নিম গাছ গল্পটির সার্থকতা বিচার করো। তারপরে তাজমহল গল্প থেকে প্রশ্ন, তাজমহল গল্পের শিল্প সার্থকতা বিচার করো। তাজমহল গল্পে মুসলমান বৃদ্ধ চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা তাজমহল গল্পে ফকির শাহজাহান চরিত্রটি বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, বনফুলের তাজমহল গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 4 নম্বর প্রশ্ন, বনফুলের লেখা তাজমহল গল্পের ভাষা শৈলী ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন, তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে বেশি পরিমাণে সেইগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর বাকি প্রশ্নগুলো অবশ্যই পড়বে, তাহলে 3 মার্কের প্রশ্নের উত্তরও করতে পারবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা কমপ্লিট যে সাজেশনের প্রশ্নগুলো দেখলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এবার চলো, তোমরা অনেকেই প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, সেই ডেমো তোমাদের দেখাচ্ছি। তোমরা ডেমো দেখে নাও। পুরোটাই আমাদের এখানে কম্পিউটারটাই পুরো, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। পুরোটাই তৈরি করা নোটস। তোমরা যদি সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে এবং সহজ সরল ভাষায় নোটসগুলো তৈরি করা হয়েছে। এবং তোমরা যদি এই নোটস পড়ো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে নোটসের গুণমান সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা যেমন উপকৃত হবে, আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় যে অর্থের যোগান সেই যোগানটিও আসবে। কারণ তোমরা যদি আমাদের কাছে নোটস না নাও তাহলে আমাদের পক্ষে এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ আমাদের কাজ বন্ধ করতে বাধ্য হতে হবে। কারণ আমাদের যে পরিমাণে খরচ হচ্ছে সেই খরচ যদি আমরা তুলতে না পারি তাহলে কখনোই আমরা নিজেদের লস করে কাজ আমরা করতে পারবো না বা আমাদের টিচাররাও কাজ করবে না। তাই অবশ্যই আমাদের সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে এবং আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা প্রতি সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।